হেই আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার প্রিয় প্রিয় এইচএসসি 25 সালের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আয়শা আপু আয়শা বায়োলজি কেয়ার থেকে চলে এসেছি আজকে একটা চমৎকার 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 ক্লাস নিতে। ইয়েস, আজকে ক্লাসের মাধ্যমে আমাদের বোটানি ক্লাসগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে, আমরা আজকে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এবং 11 নাম্বার চ্যাপ্টার ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ করবে। এবং এই চ্যাপ্টারগুলো পড়লে কিন্তু তুমি অনায়াসে 3টা সেট কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। জানি এই চ্যাপ্টারগুলো তোমাদের অনেক কঠিন লাগে, তাই না? কিন্তু এই কঠিন চ্যাপ্টারকে কিভাবে সহজ করতে হবে সেটা আমার জানা আছে। সো আমরা কথা না বলে ভিডিওতে চলে যাই। দেখো, আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্র যে প্রশ্নগুলো দিব, বিশ্বাস করতে হবে, পড়তে হবে, এই প্রশ্নগুলোই আসবে ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ক্লাস কিন্তু 1 এবং 2 এর ওপর হবে। ভিডিওটা দেখতে থাকতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে হবে। মনে বিশ্বাস রেখে ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সহায় হলে তুমি A+ পাবে, 95% মার্কস পাবে, 100% মার্কস পাবে ইনশাআল্লাহ। সারা বছরে কিচ্ছু পড়নি, কিচ্ছু সমস্যা নেই, আশা রাখো, এখন ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ তুমি খুব ভালো করতে পারবা। দেখো, এরকম একটা উদ্দীপক সেট করা আছে। এইরকম উদ্দীপক থাকতে পারে চিত্রে, অথবা কিন্তু লিখিত থাকতে পারে। আমরা 1 এবং 2 পরে আলোচনা করবো, এটা আমরা বলেছি। উদ্দীপকের গ নাম্বার যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এখানে উদ্দীপকটি এর গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকটি এর গঠন ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ভাজক টিস্যু দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ভাজক টিস্যু এবং ভাজক টিস্যুর কোষ। এটা নিউক্লিয়াস, তার মানে টি বলতে নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে। নিউক্লিয়াসের গঠন পারো না এমন স্টুডেন্ট আশা করছি কেউ নাই। 9, 10, 11, 12, তাই নিউক্লিয়াস নিয়ে কিন্তু কোনো কথা বলিনি। নিউক্লিয়াস আসলে আশা করি সবাই তোমরা পারবে। তারপর আমি বলছি, নিউক্লিয়াস আসলে একটা চিত্রের জন্য আমাদের গোল একটা চিত্র দিতে হবে। এটা 1 নাম্বার চ্যাপ্টারে ছিল, একটা চিত্র দিতে হবে। নিউক্লিয়াসের চিত্রটা আশা করছি তোমরা সবাই আঁকাতে পারো। এবং নিউক্লিয়াসের যে 4টা অংশ আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, 2 লাইন 2 লাইন করে লিখলে ইনশাআল্লাহ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে কথা বলবো, যেহেতু এই চ্যাপ্টারে হচ্ছে ঘয়ে কি বলছে দেখো, উদ্দীপক এস। ঘয়ে কি বলছে দেখো, উদ্দীপক এস থেকে সৃষ্ট 2 ধরনের স্থায়ী পরিবহন টিস্যু তুলনামূলক অবস্থান উদ্ভিদে বিভিন্ন বিশ্লেষণ করো। এখানে স্থায়ী পরিবহন টিস্যু, হ্যাঁ 2 ধরনের, এখানে 2 ধরনের পরিবহন টিস্যু বুঝাচ্ছে। একটা হচ্ছে জাইলেম, আমরা একটা জাইলেম বুঝতে পারছি, এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম, তার মানে জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থান। হ্যাঁ, জাইলেম এবং ফ্লোয়েমের কথা বলা হচ্ছে। তোমার 2 ধরনের স্থায়ী টিস্যু, স্থায়ী যে টিস্যু, এখানে 2 ধরনের স্থায়ী টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থান বোঝানো হচ্ছে। উদ্ভিদ দেহে বিভিন্ন জায়গায় এদের অবস্থান। তাহলে এখন আমরা অবস্থানে চলে যাই। তোমাদের মনে আছে জাইলেম এবং ফ্লোয়েম মিলে কি তৈরি করে? ভাস্কুলার বান্ডল, এবং এই ভাস্কুলার বান্ডল হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, সংযুক্ত, তারপরে কি বলতো, অরিও, এবং আরেকটা হচ্ছে কেন্দ্রিক। আমরা একটু খেয়াল করব, এটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডল। আমি একটু তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিই। এবং সংযুক্ত ভাস্কুলার বান্ডলের এটা হচ্ছে ফ্লোয়েম, মনে করো এটা ফ্লোয়েম, এবং এটা হচ্ছে জাইলেম। ফ্লোয়েম এবং এটা হচ্ছে জাইলেম। জাইলেম এবং ফ্লোয়েম যখন একই ব্যাসার্ধে থাকবে, তখন আমরা তার নাম কি দিব? সংযুক্ত ভাস্কুলার বান্ডল। এবং এই সংযুক্ত ভাস্কুলার বান্ডলটা হচ্ছে তোমার 2 ধরনের হয়ে থাকে। কিসের ওপর ভিত্তি করে? এই ফ্লোয়েম কোথায় আছে তার ওপর ভিত্তি করে, কোন দিকে অবস্থান করছে তার ওপর ভিত্তি করে। হ্যাঁ, তাহলে আমরা একটু খেয়াল করি। আমরা 2টা পিকচার আঁকাচ্ছি, দেখো ভালো করে খেয়াল করবা। 2টা পিকচার একটু খেয়াল করে দেখলেই তোমরা বুঝতে পারবা। খুব দ্রুত আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ফ্লোয়েম, আর এখানে আমরা 2 পাশে ফ্লোয়েম দেখতে পাচ্ছি। তাহলে মাঝখানে আমরা এখানে এক পাশে ফ্লোয়েম, এক পাশে জাইলেম, আর এখানে কিন্তু মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? জাইলেম। দেখো, এটা ফ্লোয়েম আর এইটা জাইলেম, এইটা ফ্লোয়েম আর এইটা হচ্ছে জাইলেম। তাহলে ফ্লোয়েমের ওপর ভিত্তি করে এই সংযুক্তকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। একটা হচ্ছে সমপার্শ্বীয়, এখানে কিন্তু সমপার্শ্বীয় আমরা বলবো, কারণ এটা উভয় পাশে জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে, এই জন্য এটাকে আমরা সমপার্শ্বীয় বলবো। আর এটা যেহেতু ফ্লোয়েম 2 পাশে আছে, তাই এইটার নাম আমরা কি দিব? সমদ্বিপার্শ্বীয়।
পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। এখন কথা হচ্ছে সমপার্শ্ব এবং সমদ্বিপার্শ্ব এটা কোথায় থাকে? এই যে সমপার্শ্বীয় এটা কিন্তু তোমার সমপার্শ্বীয় এটা কিন্তু উদ্ভিদের কাণ্ডে থাকে, উদ্ভিদের কাণ্ডে থাকে। নগ্নবীজি বলো, আবৃতবীজি বলো, এগুলো উদ্ভিদের কাণ্ডে থাকে। এখন আবৃতবীজি উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। ভালো করে খেয়াল করবা, এই যে সমপার্শ্বীয় এটাতে আবার ক্যাম্বিয়াম আছে কি নেই তার উপর ভিত্তি করে সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত আরেকটা হচ্ছে বদ্ধ। ভালো করে খেয়াল করবে, একটা হচ্ছে মুক্ত আরেকটা হচ্ছে বদ্ধ। তাহলে সমপার্শ্বকে আমরা ক্যাম্বিয়ামের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। যদি আমরা দেখি যে এই যে এখানে ফ্লোয়েম আছে, এখানে ফ্লোয়েম আছে এবং হ্যাঁ এবং এখানে কি আছে? জাইলেম আছে, এখানে জাইলেম আছে। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যদি কোনো ক্যাম্বিয়াম না থাকে তাহলে এটা হচ্ছে বদ্ধ এবং এটা সব সময় তোমার পাওয়া যাবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এবং ক্যাম্বিয়াম না থাকায় কখনো এইখানে কি হবে না, কোনো গৌণ বৃদ্ধি হবে না। কিন্তু জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি আমরা ক্যাম্বিয়াম দেখতে পাই তখন এটা সমপার্শ্ব মুক্ত বলবো এবং এটা পাওয়া যাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। ভালো করে খেয়াল করবা, তাহলে সমপার্শ্ব বদ্ধ হতে পারে, মুক্ত হতে পারে। এটা আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাবো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাবো, নগ্নবীজি উদ্ভিদের কাণ্ডে পাবো। আর এই যে সমদ্বিপার্শ্বীর কথা আমরা বলছি, ভালো করে খেয়াল করবা, সমদ্বিপার্শ্বীয় কিন্তু সব সময় তোমার কি বহন করবে? ক্যাম্বিয়াম বহন করবে। দেখো এদিকেও ক্যাম্বিয়াম আছে, এই দিকেও ক্যাম্বিয়াম আছে এবং এটা সর্বদাই কি থাকবে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে। তার মানে যেখানেই ক্যাম্বিয়াম থাকবে সেটাই দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে। তাহলে এইটা গেল আমাদের সংযুক্তর ব্যাপার স্যাপার, সংযুক্তর ব্যাপার স্যাপার সমপার্শ্ব এবং সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে। এবার আমরা অরিওর ক্ষেত্রে যাব। কি অরিওটা হচ্ছে, মনে করো যখন জাইলেম এবং ফ্লোয়েম, আমি মনে করো এটাকে জাইলেম বলছি এবং আমি আরেকটাকে ফ্লোয়েম বলছি। জাইলেম এবং ফ্লোয়েম যখন একই ব্যাসার্ধে না থাকে, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে বান্ডিল করে থাকবে এবং বৃত্তাকারে থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো? অরিও বলছি। হ্যাঁ, অরিও ভাস্কুলার বান্ডল। এবং এইটা কিন্তু সর্বদাই কোথায় পাওয়া যাবে? পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যাবে। এটা সর্বদাই মূলে পাওয়া যাবে এবং পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যাবে। এরপরে হচ্ছে কেন্দ্রিক। যদি মনে করো জাইলেম কেন্দ্রে আছে এবং ফ্লোয়েম আছে বাহিরের দিকে, তাহলে এটাকে আমরা জাইলেম কেন্দ্রিক বলবো। টেরিস, হ্যাঁ, তারপর সিলাজিনেলা, এগুলোতে আমরা এই জাইলেম কেন্দ্রিক দেখতে পাবো। কিন্তু যদি আমরা এরকম দেখতে পাই যে ফ্লোয়েমটা কেন্দ্রে আছে এবং তার চারপাশে আছে জাইলেম, তাহলে আমরা সেটাকে ফ্লোয়েম কেন্দ্রিক বলবো বা লেপ্টোসেন্ট্রিক এবং এইটা পাওয়া যায় ড্রাসিনা ইউকাতে। তাহলে একটু ভালো করে খেয়াল করতে হবে উদ্ভিদ ভেদে কোথায় কোথায় কি ধরনের পাওয়া যায়। আমরা একটু আগে যে প্রশ্নটা দেখলাম, তাহলে কিন্তু এইটা আমরা এখন আশা করছি উত্তরটা দিতে পারবো 4 নম্বরের জন্য। তাই তুমি একটু আলোচনার মতন করে দিবা, তাহলে তুমি লিখতে পারবা ইনশাআল্লাহ এবং ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে আমাদের এইটা কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, দেখি দ্বিতীয় প্রশ্নে কি বলেছে। ভাস্কুলার বান্ডল বলেছে, যা আমরা একটু আগে পড়লাম। ক নাম্বার, এটা সংযুক্ত হবে। খ নাম্বার, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থিত, তার মানে এটা হবে অরিও। এটা হচ্ছে অরিও। এটা কি? অরিও। এটা হচ্ছে অরিও, জাইলেম অথবা ফ্লোয়েম কেন্দ্রে অবস্থিত, তার মানে কেন্দ্রিক। এটাকে আমরা কি বলছি? কেন্দ্রিক বলছি। তাহলে দেখি উদ্দীপক থেকে কি বলেছে, আমরা 3 এবং 4 এর কথা আলোচনা করব। উদ্দীপকের খ উদ্ভিদে যে অংশে পাওয়া যায় তার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। মানে এটা হচ্ছে খ, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থিত, মানে অরিওর কথা এখানে বলেছে, তার একটা প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র আমাদের অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখন একটু অঙ্কন করি। এক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদের মূলের চিত্র আমরা অঙ্কন করতে পারি। আমরা খুব সহজেই পিকচারটা অঙ্কন করব। দেখো, এটা অঙ্কন করতে আমাদের খুব বেশি সময় কিন্তু লাগবে না এবং এইটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য আঁকিয়েছি। এইটা আমরা আমি জাস্ট একটু বলে দিচ্ছি, তোমরা এটা নিজেদের মতন করে আঁকানোর চেষ্টা করবা। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন একবীজপত্রী কি দেখতে পাবো, এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং এটা হচ্ছে মূল রোম এবং এটা হচ্ছে তোমার বাহিরের ত্বক।
ভালো করে খেয়াল করবা, বাহিরের ত্বক আমরা এটা আঁকিয়েছি। বাহিরের ত্বকের পরে আমরা যে অংশটা আঁকাবো, বাহিরের ত্বকের পরে আমরা যে অংশটা আঁকাবো এটা হচ্ছে মূলের এপিব্লেমা। যেহেতু এটা মূল, তাই এই মূলের ত্বককে আমরা কি নাম দিব? এপিব্লেমা। ভালো করে খেয়াল করবে, এটার নাম আমরা কি দিব? এপিব্লেমা। এবং এখানে অনেকগুলো কোষ থাকবে, কোষ দিয়ে একটা বড় অঞ্চল তৈরি হবে। হ্যাঁ, অনেকগুলো কোষ পাশাপাশি থেকে একটা অঞ্চল তৈরি করবে। এই যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, এটা বেশ বড় অঞ্চল হবে এবং এইটার নাম কিন্তু কি হবে বলো তো? এইটার নাম হবে জেনারেল কর্টেক্স, বা শুধু আমরা কর্টেক্স দিলেও হবে। এরপরে আমরা কিন্তু পিকচারে একটা গোল এরকম ইউজ করব এবং এইখানে আমরা বেশ কিছু কোষ দেখতে পাবো। হ্যাঁ, তোমরা কিন্তু সুন্দর করে একেবারে কম্পাস দিয়ে খুব ভালো করে লেখার চেষ্টা করবে। এখানে আমরা ভেতরে যে ত্বক দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো? ভেতরের ত্বক, অন্তঃত্বক। ভেতরে যে ত্বক এটা গঠন করছে সেটাকে আমরা কি ত্বক বলবো? অন্তঃত্বক বলবো। এটা হচ্ছে অন্তঃত্বক। এবং অন্তঃত্বকের নিচে আমরা যে জিনিসটা দেখতে পাবো, এই যে আরেকটা স্তর দেখতে পাবো এবং এই যে স্তর, ভালো করে খেয়াল করবা, এই যে স্তর, এই স্তরের নাম হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। পরিচক্র বাংলাতেই লিখলাম। এবং তারপরে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে গুচ্ছে গুচ্ছে থাকবে, এরকম 6-এর অধিক গুচ্ছে গুচ্ছে থাকবে। দেখো আমরা 6-এর অধিক আঁকাচ্ছি, ছোট ছোট গুচ্ছ আঁকাচ্ছি। 6-এর অধিক, আমরা অলরেডি 5টা আঁকায় ফেলছি। 6-এর অধিক ছোট ছোট গুচ্ছ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম। ভালো করে খেয়াল করবা। এবং এখন আমরা যে জিনিসটা আঁকাবো সেটা হচ্ছে জাইলেম। তাহলে এখন আমরা যে জিনিসটা আঁকাবো সেটা হচ্ছে জাইলেম আঁকাবো। এই যে এটা হচ্ছে আমাদের জাইলেম। দেখো এখানে আমাদের এটা জাইলেম। এই যে জাইলেম, এখানে জাইলেমের যে অংশগুলো আকারে ছোট ছোট সেগুলো হচ্ছে প্রোটোজাইলেম এবং যেটা আমরা বড় আঁকালাম সেটা হচ্ছে মেটাজাইলেম। এটা হচ্ছে প্রোটোজাইলেম, এটা হচ্ছে প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম, এটার গর্তটা ছোট তাই ছোট করে আঁকানো হয়েছে এবং এটার গর্তটা বড়, এটাকে আমরা কি বলছি? মেটাজাইলেম। এটার গর্তটা কিন্তু বড় এবং মাঝখানে যে জিনিসটা আছে ফাঁকা জায়গা, এখানে অনেক কোষ থাকে, অন্য কালার দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মাঝখানে যে ফাঁকা অংশ, এখানে অনেক কোষ থাকবে এবং এই কোষগুলো এদিক দিয়ে চলে যাবে। হ্যাঁ, এই কোষগুলো এদিক দিয়ে চলে যাবে। কোষগুলো কিন্তু সুন্দর করে আঁকাবো। আমি খুব দ্রুত আঁকানো শিখাচ্ছি, এই জন্য আমার পিকচারটা এরকম হয়েছে, তোমাদের পিকচারটা অনেক সুন্দর হবে। মাঝখানের অংশটাকে আমরা মজ্জা বলবো। মজ্জা থেকে যে কোষগুলো চলে গেছে এদিক সেদিক রশ্মির মতন, সেগুলোকে আমরা কি বলবো? মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি। এই হলো আমাদের একটা, তাহলে কি এই হলো আমাদের ভাস্কুলার বান্ডলের বিন্যাস একবীজপত্রী উদ্ভিদের মূলে। তুমি যদি এইভাবে চিত্রটা আঁকাও, ইনশাল্লাহ তুমি 3-এর মধ্যে 3ই পাবা। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার উদ্দীপকে ক এর চিত্র সহ শ্রেণীবিন্যাস করো। ক এর চিত্র সহ, যেটা আমরা একটু আগে পড়লাম, তোমার একটু আগে যে আমরা সংযুক্ত ভাস্কুলার বান্ডলটা পড়লাম সেটাই কিন্তু এইটা, তার মানে এটাও আমাদের পড়া শেষ। বিন্যাস করো। ক বলতে এখানে কি বোঝাচ্ছে? সংযুক্ত। সংযুক্ত ভাস্কুলার বান্ডল তো আমরা একটু আগে পড়লাম। তাহলে দেখো 4 নম্বর প্রশ্নটা কিন্তু অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তাহলে এই পিকচারটাও কিন্তু আমাদের কমপ্লিট এবং এই উদ্দীপকটাও পড়া শেষ। এরপরে আমরা পরে চলে যাচ্ছি। এরপর এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। দেখো এখানে একটা সুন্দর, এই যে একটু আগে আমরা দেখলাম না, এটা হচ্ছে সংযুক্ত এবং সংযুক্তের মধ্যে যে সমপার্শ্বীয় ছিল সেই সমপার্শ্বীয়, এটা হচ্ছে মুক্ত। হ্যাঁ, দেখি চিত্রটা কি বলছে। উদ্দীপকের চিত্র যে উদ্ভিদ অঙ্গে পাওয়া যায় তার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে এই যে এইটা পাওয়া যাবে কাণ্ডে, এটা পাওয়া যাবে কাণ্ডে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। তাহলে এখন আমাদের একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে চিত্রটা অঙ্কন করতে হবে। তবে এটা তোমরা পড়বা না, কারণ এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তোমাদের জন্য এক্স এবং ওয়াই এর পারস্পরিক অবস্থান উদ্ভিদ অঙ্গ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। ওই যে একই কথা বারবার, মানে এখানে বলছে এক্স এবং ওয়াই, এক্স এবং তোমার হচ্ছে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই মানে ফ্লোয়েম এবং ক্যাম্বিয়ামের কথা বলা হয়েছে। এটার অবস্থান উদ্ভিদ অঙ্গ শনাক্তকরণের গুরুত্বপূর্ণ, মানে কোথায় অবস্থিত, একবীজপত্রী উদ্ভিদের কোথায় থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কোথায় থাকে। আমরা একটু আগে যেটা বললাম, মূলে কোথায় থাকে, কাণ্ডে কোথায় থাকে, সেই কথাটাই এখানে বুঝিয়েছে, যা আমরা ইতিপূর্বে পড়ে ফেলেছি। তাহলে দেখো এখান থেকে আমাদের 8ম চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু খুব সংক্ষিপ্তভাবে কি পড়তে হচ্ছে,
এইখান থেকে আমাদের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। তবে যে জিনিসটা আমাদের মাস্ট বি পড়তে হবে, যা এখানে উল্লেখ করে নি, যেটা তোমরা না পড়ে পরীক্ষা হলে যাবেই না, সেটা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু কাকে বলা হয়, ভাজক টিস্যু কাকে বলা হয় এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি কি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি কি। একটু আগে আমরা একটা পিকচার এরকম দেখেছি, এটাই হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু আসলে এরকম পিকচার আঁকায় দিবা। এই যে ভাজক টিস্যুর কোষগুলো গোলাকার, ডিম্বাকার, ষড়ভুজ আকৃতির হতে পারে। এগুলো ষড়ভুজ আকৃতির, একটার সাথে আরেকটা সুন্দরভাবে যুক্ত আছে, কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই। দেখো এদের নিউক্লিয়াস তুলনামূলকভাবে আকারে বড় এবং সাইটোপ্লাজম বেশ ঘন, এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। দেখো এদের কিন্তু কোষগুলো আকারে ছোট কিন্তু কোষের নিউক্লিয়াস আকারে বড়। এদের যে কোষ প্রাচীর আছে সেটা সব জায়গায় সমান পুরুত্ব বিশিষ্ট, কারণ সেলুলোজ নির্মিত এবং এটা সর্বদাই জীবিত। এদের মধ্যে কিন্তু যে প্লাস্টিকটা থাকবে প্রোপ্লাস্টিক অবস্থায় থাকবে, মানে ইনম্যাচুর, এরা খাদ্য তৈরি করবে না। এদের কাজ হচ্ছে খালি বিভাজন করে সংখ্যা বৃদ্ধি করা, খাদ্য তৈরি করা এদের কাজ না, এবং যার কারণে এদের কোষে কিন্তু কোনো কোষ গহ্বর থাকবে না। বিভাজন ক্ষমতা খুব দ্রুত গতিতে হয়, তাই বিপাকীয় হার এদের অনেক বেশি, এবং এই ভাজক টিস্যু থেকেই তোমার স্থায়ী টিস্যুর উৎপত্তি হয়ে থাকে। দেখো তাহলে ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো আশা করছি আমাদের পড়া হলো। তাহলে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য পড়তে হবে। যা যা ভাজক টিস্যু তো বলেছি তাই স্থায়ী টিস্যু তো হবে, এবং ভাজক টিস্যুর যে প্রত্যেকটা কোষ এগুলোকে আমরা কি কোষ বলবো, ভাজক কোষ। ভাজক টিস্যু থেকে তোমাদের আর যে জিনিসটা পড়তে হবে ভালো করে খেয়াল করবা, ভাজক টিস্যু থেকে তোমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন মানে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ। এখানে তোমার অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ আসতে পারে, উৎপত্তি অনুসারে আসতে পারে, কাজের ওপর ভিত্তি করে আসতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করতে হবে। আমি একটু ছোট্ট করে বলে দিই, যদি মনে করো তোমাদের আমি একটু ছোট্ট করে তোমাদের বলে দিই, সাপোজ যদি অবস্থান অনুসারে ভাজক টিস্যু ক্লাসিফিকেশন চলে আসে তাহলে আমরা কি লিখতে পারি, মনে করো এটা হচ্ছে একটা গাছের কাণ্ড, তাহলে কোনো কিছুর মূল, কাণ্ড, পাতা, শাখা প্রশাখার শীর্ষে যে ভাজক টিস্যুটা থাকবে তাকে আমরা কি বলবো, শীর্ষক ভাজক টিস্যু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, শীর্ষক ভাজক টিস্যু। এবং এই ভাজক টিস্যু বৃদ্ধির ফলে অঙ্গগুলো লম্বা হতে থাকবে, অঙ্গগুলো কি হতে থাকবে, লম্বা হতে থাকবে। আমরা মনে করো এগুলোকে এক একটা কি ধরছি, পর্ব ধরছি, এবং এগুলো হচ্ছে মধ্য পর্ব, এগুলো থেকে তোমার কি গজাইছে, পাতা গজাইছে। তাহলে ভালো করে খেয়াল করবা, শীর্ষস্থ ভাজক টিস্যু। এবার হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যুটা হচ্ছে যে ভাজক টিস্যু তোমার কাণ্ডের বা দেখা যাচ্ছে তোমার মূলে লম্বালম্বি ভাবে থাকে এবং গাছটি লম্বা হবে এবং মোটা হবে, বের বাড়বে, সেই ভাজক টিস্যুকে আমরা কি বলবো, পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে এটার নাম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, এটার নাম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুর ফলে গাছটা মোটা হতে থাকবে। এবং আরেকটা ভাজক টিস্যু আছে, মনে করো এখানে আমরা ভাজক টিস্যুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করবা, এখানে তোমার পার্মানেন্ট টিস্যু, এটাও পার্মানেন্ট টিস্যু মানে স্থায়ী টিস্যু, এটার মধ্যবর্তী যে মেরিস্টেমেটিক টিস্যু মানে ভাজক টিস্যু আছে, তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু থাকে সেটাকে আমরা কি বলছি, ইন্টারক্যালোরি ভাজক টিস্যু। এবং এটার ফলে গাছটা লম্বা হবে। তাহলে এই তো আমাদের এটা হচ্ছে ছিল অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ। কিসের উপর ভিত্তি করে, অবস্থান, কাজের উপর ভিত্তি করে কিন্তু ভাজক টিস্যুর প্রকারভেদ আসতে পারে। কাজের উপর ভিত্তি করে কি কি কাজ করে, যদি বাহিরে ত্বক গঠন করে, মূল, কাণ্ড, পাতা, শাখা প্রশাখা, তখন আমরা বলছি প্রোটোডার্ম। যদি ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম তৈরি করে তাহলে আমরা কি বলবো, প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু। এবং একটা হচ্ছে গ্রাউন্ড ভাজক টিস্যু। যেটা পেরেছে এই ক্লাসিফিকেশন দুইটা ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে উৎপত্তি অনুসারে এটাও একটা আছে, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার এবং কি কি, এটাও 3 প্রকার, প্রারম্ভিক, প্রাইমারি এবং কি, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রারম্ভিকটা হচ্ছে কোনো একটা দেখা যাচ্ছে কোনো একটা গাছের মনে করো কাণ্ডের কোনো একটা স্টার্টিং পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই অঞ্চল থেকে প্রথম বিভাজন শুরু হবে, তখন আমরা সেটাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলবো। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে পরবর্তীতে ভ্রূণ অবস্থায় যখন বিভাজন হবে তখন আমরা সেটাকে প্রাইমারি বলবো। এরকম ভাবে প্রাইমারি বিভাজন করতে করতে এটা তো স্থায়ী হয়ে যাবে, এবং ওই স্থায়ী টিস্যুটা যখন আবার বিভাজন করবে তখন আমরা সেটাকে কি বলবো, সেকেন্ডারি ভাজক টিস্যু বলবো। সেকেন্ডারি ভাজক টিস্যুর ফলে কোনো
গাছটা মোটা হয়, বের বাড়ে, এটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর মতন। তাহলে আমাদের এই ক্লাসিফিকেশনগুলো পড়লে কিন্তু এই চ্যাপ্টার কমপ্লিট। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের মানে ভাস্কুলার বান্ডল সম্পর্কে তোমাকে পড়তে হবে, এটা থেকে অবশ্যই আসবে ইনশাল্লাহ। এবং তোমার ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য এবং ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন এখানে আছে, সেটাও তুমি অ্যাড করে নিতে পারো। যেহেতু ক্লাসিফিকেশন পড়বা তাহলে সবগুলো পড়াই ভালো। তাহলে বিভাজন তলের উপর ভিত্তি করে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। যদি একটি তলে বিভাজিত হয়, একটি তলে বিভাজিত হচ্ছে, ফলে গাছটা কি মানে একটি তলে বিভাজিত হচ্ছে, ফলে কোষগুলো একটা সারিতে হচ্ছে, এটাকে আমরা কি বলবো? রিব ভাজক টিস্যু বলবো। যেমন আমরা একটু আগে যে আঁকালাম এরকম হচ্ছে রিব ভাজক টিস্যু, এরকম হবে। আর যদি দেখা যাচ্ছে যে কোনো ভাজক টিস্যু সবগুলো তলেই বিভাজিত হচ্ছে, হ্যাঁ, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে মাস ভাজক টিস্যু বলবো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকে এটা বৃদ্ধি পাবে এবং ঘন হবে। এবং দেখা যাচ্ছে মাত্র 2টা তলে যদি বিভাজিত হয়, তখন আমরা সেটাকে কি বলবো? প্লেট। এটা হচ্ছে পাতায় দেখা যায়, যেমন পাতার দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর বৃদ্ধি হবে কোষগুলো, এবং এর ফলে পাতা আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে অষ্টম চ্যাপ্টার আশা করছি তোমরা খুব ভালো পারবা। এবার আমরা চলে যাব নবম চ্যাপ্টার। তাহলে এবার আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার। দেখো 9 নাম্বার চ্যাপ্টারে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, এবং 9 নাম্বার চ্যাপ্টার তোমরা যারা মনে করো ভয় পাও তারা টেনশন করবে না, তারা পড়ে যাবা, না পড়ার চাইতে পড়া ভালো। এই কয়েকটা প্রশ্ন পড়বা, দেখবা যদি প্রশ্ন আসে পরীক্ষাতে এগুলোই আসবে। আর যদি আমি কোনো অংশ বাদ দিতে বলি তাহলে ভিডিওটা দেখতে থাকবা, আমি বাদ দিয়ে দিব। দেখো ক নাম্বারে রাইবোলোজ 1,5 বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, তার মানে এটাকে আমরা কি বলছি? কেলভিন চক্র বলছি। আর এটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, তার মানে এই পিকচারে আমরা কি বুঝাচ্ছি? এটা হচ্ছে হ্যাসো স্ল্যাক চক্র, ঠিক আছে? তাহলে এখন পিকচারে কি বলছে? উদ্দীপকের থেকে প্রশ্ন কি আসছে? উদ্দীপকে খ রেখাচিত্রের সাহায্যে দেখাও। তাহলে এখন আমাদের কেলভিন চক্রটাকে রেখাচিত্রের সাহায্যে দেখাতে হবে, এবং উদ্দীপকের ক এবং খ চক্রের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো, মানে C3 এবং C4 কেলভিন চক্র এবং হ্যাসো স্ল্যাক চক্রের তুলনামূলক বিশ্লেষণ, মানে এখানে পার্থক্যের কথা বলেছে। তাহলে দেখো আমরা 3 নাম্বার প্রশ্নটা এখান থেকে খুব সহজেই পারবো ইনশাল্লাহ। আমি এটা তোমাদের বইয়ের পিকচারটা দেখে দেখাচ্ছি, না হলে আমার আঁকাইতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখো, আমরা জানি যে এই যে সালোক সংশ্লেষণের প্রসেসটা পাতায় হয়, পাতার মধ্যে হয়, এবং পাতার মধ্যে দেখো খুব ভালো করে খেয়াল করবা, পাতার মধ্যে তোমার রাইবোলোজ 1,5 বিস ফসফেট 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিস ফসফেট পাতার মধ্যে কি করছে? পাতার মধ্যে অবস্থান করছে। এবং এখানে পাতায় থাকা ক্লোরোপ্লাস্টে থাকা সবচেয়ে বেশি এনজাইম হচ্ছে রুবিস্কো এনজাইম, এবং পাতার ছিদ্র দিয়ে তোমার কি প্রবেশ করছে? স্টোমাটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে। তাহলে রাইবোলোজ 1,5 বিস ফসফেট রুবিস্কো এনজাইমের সহায়তা, এই যে কার্বন ডাইঅক্সাইড আছে না, এখান থেকে একটা কার্বন নিয়ে তোমার 6 কার্বন বিশিষ্ট একটা কি তৈরি করবে? অস্থায়ী কিটো অ্যাসিড। ভালো করে শুনবা, প্রথম প্রোডাক্ট অস্থায়ী কিটো অ্যাসিড, এটা হচ্ছে অস্থায়ী, স্থায়ী না। এবং এই যে অস্থায়ী কিটো অ্যাসিড, এইটা আবার পানি সহযোগে কি হবে? ভেঙে যাবে। এখানে কয় কার্বন আছে? 6 কার্বন আছে, ঠিক আছে? এখন ওইটা ভেঙে যে 3 কার্বন বিশিষ্ট 2 অণু তোমার কি তৈরি করবে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 3, এবং এটা কয় অণু তৈরি হবে? 2 অণু তৈরি হবে। ভালো করে খেয়াল করবা, এই প্রসেসটার নাম হচ্ছে কার্বন যোগ, কারণ এখানে রাইবোলোজ 1,5 বিস ফসফেটের সাথে কার্বন যুক্ত হলো, এই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে কার্বন যোগ। তারপরে কি হবে দেখো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কয় অণু? 2 অণু। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা তোমার এই এটিপি থেকে একটা অজৈব ফসফেট নিবে কাইনেজ এনজাইমের সহায়তায়, নিয়ে তোমার 2 অণু, 2টা যেহেতু তাই 2টা ফসফেটকে নিবে, হ্যাঁ, 2 অণু ফসফেটকে নিয়ে, অজৈব ফসফেটকে নিয়ে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে। আগে এটা 3 নং কার্বনে তোমার ফসফেট ছিল, এখন 1 নং কার্বনে এই এটিপি থেকে ফসফেট যুক্ত হয়েছে, তাই এটার নাম হয়েছে 1 এবং 3-এ আছে ফসফেট, এই জন্য 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। ভালো করে খেয়াল করবা, এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহায়তায় এই 2 অণু ভেঙে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেটে কনভার্ট হচ্ছে, এবং এই সময় NADPH+H+ এটা কিসে কনভার্ট হচ্ছে? NADP তে কনভার্ট হচ্ছে, এবং অজৈব ফসফেটটা মুক্ত হচ্ছে। তাহলে এখানে ফসফেট এবং হাইড্রোজেন যোগ, এই ধাপে ফসফেট এবং হাইড্রোজেন যোগ হচ্ছে, তাই এখানে সেই কথাটা হাইলাইট করা হয়েছে। এখানে একটু খেয়াল করবা, গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, এটা সেম 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ,
3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। কিন্তু এখানে তোমার কি আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে এবং এইখানে তোমার কি গ্রুপ আছে, কিটোন গ্রুপ আছে। এই জন্য এদের আইসোমারিক পরিবর্তন করবে যে এনজাইম, সেটা হচ্ছে আইসোমারেজ। কোন এনজাইম এটার আইসোমারিক পরিবর্তন করবে? আইসোমারেজ এনজাইম এটার আইসোমারিক পরিবর্তন করবে। তারপরে ভালো করে খেয়াল করবা, এই যে তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটেট 3 ফসফেট, এই দুইটা অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কনভার্ট হবে। ফ্রুক্টোজ হচ্ছে একটা হেক্সোজ, 6 কার্বন, 3 কার্বন 3 কার্বন যুক্ত হয়ে 6 কার্বন যুক্ত প্রোডাক্ট তৈরি করবে। 1 ফসফেট থাকবে, 6 ফসফেট থাকবে, তাই এটার নাম হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা আবার ফসফেটেজ এনজাইমের সহায়তায়, ভালো করে খেয়াল করবে, একটা অজৈব ফসফেটকে বাদ দিয়ে দিবে পানির সহায়তায় এবং বাদ চলে যাবে 1 নং গ্রুপ 1 নং কার্বন থেকে, তখন এটা কনভার্ট হয়ে যাবে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট আবার গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফেটটা 6 থেকে 1 এ চলে যেয়ে গ্লুকোজ 1 ফসফেটে কনভার্ট হয়ে যাবে। এই যে গ্লুকোজ, এডিপি গ্লুকোজ থাকলে সেটাকে স্টার্চ বলবো, ইউডিপি গ্লুকোজ থাকলে সেটাকে আমরা কি বলছি, সুক্রোজ বলছি। এইটা হচ্ছে এই বিক্রিয়ার বাহিরের বিষয়, এই অংশগুলো বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। এখন এই ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে যুক্ত হয়ে 3, এখানে 3 আর এখানে 6, টোটাল 9 কার্বন যুক্ত হয়ে এখানে দুইটা প্রোডাক্ট তৈরি করবে, ইরিথ্রোজ 4 ফসফেট এবং জাইলুলোজ 5 ফসফেট। পরবর্তীতে জাইলুলোজ 5 ফসফেটে এপিমারেজ এনজাইমের সহায়তায় রূপান্তরিত হবে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 5 ফসফেট। এই রাইবোলোজ 5 ফসফেটটা আবার রুবিস্কো এনজাইমের সহায়তায় এটিপি থেকে একটা ফসফেট 1 নং কার্বনে নিয়ে রূপান্তরিত হবে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এই প্রক্রিয়াটা বারবার চলতেই থাকবে, এটাই হচ্ছে কেলভিন চক্র। এটা খুব ভালো করে লিখতে হবে, এটা লিখতে হবে না, সরি, এটা আঁকাইতে হবে, চিত্রটা তোমাকে আঁকাতে হবে। তবে পরীক্ষাতে যদি কখনো আসে যে কেলভিন চক্রকে C3 চক্র কেন বলা হয়, তখন আমরা যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট রুবিস্কো এনজাইমের সহায়তা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হবে 6 কার্বন বিশিষ্ট এবং অস্থায়ী কিটো অ্যাসিডটা পানির সাহায্যে ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে, যা এই কেলভিন চক্রের প্রথম একটা স্থায়ী যৌগ। যেহেতু এটা 3 কার্বন যুক্ত, তাই কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়ে থাকে। এই প্রশ্নটা কিন্তু বারবার চলে আসছে, যদি এই চ্যাপ্টারটা পড়তে চাও তাহলে এই প্রশ্নটা অবশ্যই পড়বা, আর যদি না পড়তে চাও তাহলে এই চ্যাপ্টারটা বাদ দেওয়াই ভালো, কারণ আমি কিন্তু অলরেডি ইতিমধ্যে 5 সেট প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমরা ওই অংশগুলো পড়লে কিন্তু 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ, এবং 1 এবং 2 আমরা সামনে নিয়ে আসব। তাহলে এই পড়াটা কমপ্লিট। এবার উদ্দীপকের ক এবং খ চক্রের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এখন আমাদের কেলভিন চক্র এবং হ্যাস ও স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য লিখতে হবে। আশা করছি তোমরা পার্থক্য পারবা। কেলভিন চক্র সংজ্ঞা দিবা, হ্যাস এবং স্ল্যাক চক্রের সংজ্ঞা দিবা, কোনটি কোন উদ্ভিদে হয় উদাহরণ দিতে হবে, কোনটিতে কত অপটিমাম টেম্পারেচার লাগে, হ্যাঁ এগুলো ভালো করে পড়তে হবে। কোনটিতে কোন কোষ ব্যবহৃত হয়, কোনটিতে ফটো রেসপিরেশন হয়, কোনটিতে ফটো রেসপিরেশন হয় না, কোনটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদের জন্য, কোনটি শীত প্রধান উদ্ভিদের জন্য, কোনটিতে খাদ্য তৈরি বেশি হয়, কোনটিতে খাদ্য তৈরি কম হয়, এগুলো সব কিছু সুন্দর করে একটা ছকের মাধ্যমে লিখে দিলেই ইনশাআল্লাহ পড়া হয়ে যাবে। তাহলে আমরা এই অংশটা কমপ্লিট করেছি। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি। ধান, কলা, ভুট্টা এবং ইক্ষু একবীজপত্র উদ্ভিদ হলেও শেষোক্ত উদ্ভিদ দ্বয়ের কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ প্রথম দুটি উদ্ভিদ থেকে ভিন্নতর এবং উন্নত। এখানে ধান এবং কলা, এখানে যে চক্র পড়বে C3, ভুট্টা এবং ইক্ষু এটা হচ্ছে C4। তাহলে রেখা উদ্দীপকে উল্লেখিত প্রথম উদ্ভিদ দ্বয় কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। আমরা একটু আগে কিন্তু অলরেডি পড়ে ফেলেছি, একটু আগে এই যে এই প্রশ্নটাই একটু আগে পড়ে ফেলেছি। আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। উদ্দীপকের শেষোক্ত উদ্ভিদ দুটি শর্করা উৎপাদন ক্ষমতা প্রথম দুটির চাইতে বেশি, ভালো বিশ্লেষণ করো। অবশ্যই বিশ্লেষণ করব। প্রথম দুইটা উদ্ভিদ ছিল C3 আর পরের উদ্ভিদটা ছিল C4, ভালো করে খেয়াল করবা। C3 চাইতে C4 কেন উন্নত, C3 চাইতে C4 কেন উন্নত, এর C3 চাইতে C4 এ খাদ্য উৎপাদন বেশি হয় বলেই কিন্তু এটা অনেক বেশি উন্নত। এর কারণ কি, C3 তে শুধুমাত্র তোমার মেসোফিল কোষের মধ্যে এই প্রসেসটা সম্পন্ন হয়, কিন্তু C4 এর ক্ষেত্রে মেসোফিল প্লাস বান্ডল সি দুইটা কোষ এখানে
ব্যবহৃত হচ্ছে। এখানে কয়টা কোষ ব্যবহৃত হচ্ছে? দুইটা, আর এখানে একটা কোষের মধ্যে হয়ে থাকে। এবং এইখানে তোমার C4 উদ্ভিদের ক্ষেত্রে, হ্যাঁ ভালো করে খেয়াল করবো, C4 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি থাকে? বেশি থাকে। এবং একই সাথে এই C4 উদ্ভিদে C4 এর সাথে সাথে C3 চক্রটাও সম্পন্ন হয়। এই জন্য এই উদ্ভিদের খাদ্য উৎপাদনের পরিমাণ কত পার্সেন্ট বেশি হবে? 25% বেশি হবে। এবং কার্বন ডাই অক্সাইড বেশি থাকার কারণে এই সকল উদ্ভিদে ফটো রেসপিরেশন হয় না। মানে ফটো রেসপিরেশন মানে আলোর সাহায্যে রেসপিরেশন, এটা হয় না। এই জন্য এই C4 উদ্ভিদে খাদ্য তৈরি বেশি হয়। এবং যেহেতু এই উদ্ভিদে খাদ্য তৈরি বেশি হয়, তাই এই উদ্ভিদগুলো C3 চাইতে বেশি উন্নত। তাহলে আশা করছি এই দুইটা প্রশ্নের উত্তর আমরা খুব সুন্দর সহজভাবে দিয়েছি। এই দুইটা প্রশ্ন নিয়ে আর আমাদের কোনো চিন্তা নাই। এবার আমরা 3 নং উদ্দীপক দিয়ে কি বুঝতে পারছি? দুটো উদ্দীপক দেওয়া হয়েছে। একটাতে আমাদের বলা হয়েছে সবাত শ্বসন, এবং যেহেতু অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিডের কথা বলা হয়েছে, তাহলে এটা অবাত শ্বসন। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া দুটির মধ্যে যেটি শিল্পে অবদান রাখে তা ব্যাখ্যা করো। তাহলে শিল্পে অবদান রাখছে অবশ্যই অবাত শ্বসন, তাহলে অবাত শ্বসনের ধাপ ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান বিশ্লেষণ করো। এক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবাত শ্বসন ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য। অবাত শ্বসন ও সবাত শ্বসন, অবাত শ্বসন ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য, সবাত শ্বসনের মধ্যে পার্থক্য লিখতে হবে। হ্যাঁ, এবং সাদৃশ্য লিখতে হবে, বৈসাদৃশ্য লিখতে হবে। দুইটার মধ্যে কি কি সাদৃশ্য আছে এবং কি কি বৈসাদৃশ্য আছে সেটা লিখতে হবে। গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লাইকোলাইসিসে তোমার গ্লুকোজ ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। কয়টা পাইরুভিক অ্যাসিড তৈরি করে? দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এবং খেয়াল করবা এই সময় চারটা কি তৈরি হয়? এটিপি, এবং দুইটা NADH প্লাস তৈরি হয়। হ্যাঁ, এখন এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এটা অবাত শ্বসনের, এবং সবাত শ্বসনের অবাত শ্বসনের সেম। এবং অবাত শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, 4টা এটিপি এবং 2টা NADH+ তৈরি হলো। এবং এটা কিন্তু সাইটোপ্লাজমে ঘটবে। কিন্তু এই ধাপে 2টা এটিপি কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। তাহলে টোটাল এই ধাপে কি থাকলো? 4টার মধ্যে 2টা এটিপি থাকলো, বুঝো। আর কয়টা NADH? 2টা NADH+H+ থাকবে। এখন কথা হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে গেছে না, এখন এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়ে গেছে, এই পাইরুভিক অ্যাসিডটা এখন কি হয়ে যাবে? ভালো করে শুনবা। এখন দ্বিতীয় ধাপটা কি ছিল? প্রথম ধাপটা আমরা এখন করলাম গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, আর দ্বিতীয় ধাপটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তাহলে এখন ওই যে 2টা পাইরুভিক অ্যাসিড আছে, ওই পাইরুভিক অ্যাসিড 2টা যখন বিজারিত হবে, বুঝো কিন্তু যখন এই 2টা পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে যখন তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এবং ল্যাকটিক অ্যাসিড অথবা ইথানল তৈরি করবে, তখন কিন্তু তার কি হবে? তার প্রচুর শক্তির প্রয়োজন। এবং সেই সময় এই যে 2টা NADH+H+ ভেঙে গিয়ে যে ইলেকট্রন, প্রোটন এবং শক্তি দিবে, তা এই পাইরুভিক অ্যাসিডটা ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং ল্যাকটিক অ্যাসিড বা ইথানল তৈরি করার কাজে ব্যয় হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটাও ব্যয় হয়ে গেল, থাকলো মাত্র 2টা এটিপি। তাহলে দেখো এই এটিপি মাত্র 2টা তৈরি হলো কয়টা প্রসেসের মাধ্যমে? 2টা ধাপের মাধ্যমে। একটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তাহলে এখন আমরা অবাত এবং সবাতের মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য পড়ো। সাদৃশ্য কিন্তু তোমরা সবাই পারবা, বৈসাদৃশ্য পারবা। বৈসাদৃশ্যটা বয়ে দেওয়া আছে সুন্দর করে, তারপর আমি বলছি। সাদৃশ্যটা আমরা একটু বেশি পড়বো, যে 2টা ধাপেই তোমার কোথায় ঘটছে? 2টা ধাপেই তোমার গ্লুকোজ ব্যবহৃত হচ্ছে, 2টা ধাপেই তোমার সবাত এবং অবাত 2টা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পড়ব। সাদৃশ্যটা আমরা দেখি, 2টা প্রক্রিয়ারই প্রথম ধাপ হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস, এবং 2টা ধাপেই গ্লুকোজ ব্যবহৃত হচ্ছে, 2টা ধাপেই সাইটোপ্লাজমে ঘটছে, এবং 2টা ধাপেই বা 2টা প্রক্রিয়াতেই শক্তি তৈরি হচ্ছে। বৈসাদৃশ্যর মধ্যে তুমি ফার্স্টে আগে সংজ্ঞা দিবা যে সবাতে অক্সিজেন প্রয়োজন হয়, অবাতে হয় না। সবাতে খাদ্যবস্তু সম্পূর্ণ ভাঙে, অবাতে খাদ্যবস্তু আংশিক ভাঙে। সবাতে অক্সিজেন থাকে, এই জন্য খাদ্য বেশি ভাঙে, তাই শক্তি উৎপাদন বেশি হয়। অবাতে অক্সিজেন
থাকে না, তাই এনজাইমের সাহায্যে খাদ্যবস্তু কম ভাঙে, কম শক্তি উৎপাদন হয়। সবাতে 36টা এটিপি তৈরি হয়, অবাতে কতটা এটিপি তৈরি হয়? মাত্র 2টা এটিপি তৈরি হয়। হ্যাঁ, সবাত কোথায় ঘটে? সকল উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে ঘটে। আর সবাত কোথায় ঘটে? উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে। আর অবাত ঘটে কোথায়? তোমার নিম্ন শ্রেণীর ইস্ট, ছত্রাক, ব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে। সবাত কিন্তু জীবজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর অবাতটা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই হচ্ছে আমাদের অবাত এবং সবাতের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তাহলে আশা করছি তোমরা এটা পারবা। তাহলে এখন আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, উদ্ভিদ কর্তৃক শোষিত পানির বেশিরভাগই পাতায় অবস্থিত বিশেষ ক্ষুদ্রাঙ্গ দিয়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাহলে এখানে আমরা ক্ষুদ্রাঙ্গটির নাম কি? অবশ্যই পত্ররন্ধ্র। তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের ব্যাপারে আমরা ছোট্ট করে একটু খেয়াল করি। তাহলে এখন আমরা খুব সুন্দর করে একটা পত্ররন্ধ্র আঁকাবো। এটা মনে করো রন্ধ্র, এবং এর দুই পাশে দুইটা সুন্দর কি কোষ থাকবে? রক্ষী কোষ থাকবে। এইটা হচ্ছে সেই দুইটা রক্ষী কোষ, এটা হচ্ছে দুইটা রক্ষী কোষ, এবং রক্ষী কোষে তোমার কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, এবং রক্ষী কোষে অনেক ক্লোরোপ্লাস্ট থাকবে। তাই রক্ষী কোষ খাদ্য তৈরি করতে সাহায্য করবে। রক্ষী কোষের চারপাশে যে কোষগুলো থাকবে সেই কোষগুলোকে আমরা কি বলবো? সহকারী কোষ, এবং এটাও প্যারেনকাইমা জাতীয় কোষ। এদেরও নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম সবকিছুই থাকবে। এই যে রন্ধ্রটা, এই মাঝখানের অংশটা হচ্ছে পত্ররন্ধ্রের রন্ধ্র, এটাই হচ্ছে রন্ধ্র। এটা রন্ধ্র, এটা খোলা বা বন্ধ হওয়ার মাধ্যমে কি হয়? পানি বেরিয়ে যায় এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের যাওয়া আসা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা এখন পরের অংশটা, উদ্ভিদের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া উক্ত অঙ্গটির ভূমিকা বিশ্লেষণ করো। অবশ্যই তোমরা তো নিশ্চয়ই জানো যে পত্ররন্ধ্র দিয়ে পানি যেহেতু বাষ্পাকারে বের হয়, তাই এটা কিসের ভূমিকা রাখবে? প্রশোধনের ভূমিকা রাখবে। এটা প্রশোধনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন প্রশোধন সম্পর্কে দুইটা লাইন বলবা, যে পাতায় অধিকাংশ ক্ষেত্রে পাতায় বেশি পত্ররন্ধ্র থাকে এবং এটা দিয়ে পানি বেরিয়ে যায়, এবং পরিবেশ কি থাকে? শীতল থাকে। ওকে, তারপরে তোমরা কি দিবা? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণটা দিবা, কারণ পত্ররন্ধ্র দিয়ে যেহেতু পানি বের হয়ে যায়। সালোক সংশ্লেষণ, পত্ররন্ধ্র। দ্বিতীয় ধাপ হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে কিন্তু পত্ররন্ধ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে হচ্ছে পানি পরিশোষণ। পানি পরিশোষণ, পানি পরিশোষণ, যেহেতু পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদ পানি বের করে দিবে, তাই পানির একটা ঘাটতি হবে, আর ঘাটতি পূরণের জন্য পানি গ্রহণের আগ্রহ তার বেশি হবে। তাই পানি যত ছাড়বে পানি তত গ্রহণ করবে। তাহলে আমরা আশা করছি এই 3 এবং 4 প্রশ্নের উত্তর পেরেছি। আমাদের এবার পরবর্তী প্রশ্ন কি বলছে? গ্রুপ 1 উদ্ভিদের নাম ধান কাঁঠাল, দ্বিতীয় নাম্বার ইক্ষু মুথা ঘাস। উদ্দীপকের গ্রুপ এ এর উদ্ভিদসমূহের কার্বন বিজারণ পদ্ধতি রেখাচিত্র দেখায়। ওই যে আমরা একটু আগে বললাম না কার্বন ক্যালভিন চক্র, ওইটা কিন্তু আমরা পারি। উদ্দীপকের কোন গ্রুপটির উৎপাদন ক্ষমতা তুলনামূলক বেশি? কেন? ব্যাখ্যা করো। ওই যে আমরা একটু আগে বললাম না C4 এর উৎপাদন ক্ষমতা বেশি, এবং কেন? তাহলে দেখো একই প্রশ্ন কিন্তু বারবার চলে আসছে। তার মানে এই দুইটা প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে আমরা প্রক্রিয়া সি এবং প্রক্রিয়া ডি। প্রক্রিয়া সিতে কার্বন ডাইঅক্সাইড পানি আলো ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়া করে গ্লুকোজ পানি অক্সিজেন ত্যাগ করছে, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ বোঝানো হয়েছে। এবং ডি নাম্বারটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, এটা একটা অংশ। আর ইথানল বা অ্যালকোহলে কনভার্ট হচ্ছে, এটা আর ইথানল বা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, এটা আরেকটা অংশ। তাহলে উদ্দীপকের ডি এর প্রথম ধাপের বিক্রিয়া সমূহ ছকের মাধ্যমে দেখা, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস দেখাতে হবে, ইম্পর্টেন্ট। তবে যদি না পড়ে এটাকে স্কিপ করবা। তাহলে এখানে দেখো প্রথমে আমরা চলে আসি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা একটু সলভ করব। এখানে আমি ছোট্ট করে দিয়ে দিয়েছি, এইটা আমরা একটু জাস্ট হালকা পাতলা করে পড়বো। যারা তোমরা পারবা তারা খেয়াল করবা। এখানে তোমার গ্লাইকোলাইসিসটা হবে সাইটোপ্লাজমে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ প্রথমে হেক্সোকাইনেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে, এবং এই যে গ্লুকোজ সে এই এটিপি থেকে একটা অজৈব ফসফেট নিবে, নিয়ে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে। ওই ফসফেটটা গ্লুকোজের 6 নং কার্বনে যুক্ত হবে, এবং এটিপিটা অজৈব ফসফেট হারিয়ে এটিপিতে কনভার্ট হবে। ম্যাঙ্গানিজ এক্ষেত্রে সাহায্য করবে। তারপরে দেখো দ্বিতীয়তে আমরা কি দেখছি, এই যে গ্লুকোজ 6 ফসফেট আইসোমারেজ এনজাইমের সহায়তা ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সেম, শুধু গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, কিটোনে ফ্রুক্টোজে কিটোন গ্রুপ থাকবে।
ফ্রুক্টোজ তো আবার তোমার ফসফোগ্লুকোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সহায়তা এটিপি থেকে 1 নং কার্বনে আরেকটা ফসফেট নিয়ে 1 এবং 6 বিস ফসফেটে কনভার্ট হবে এবং এই এটিপিটা অজৈব ফসফেট হারিয়ে এটিপিতে কনভার্ট হচ্ছে। দেখো খেয়াল করো এবং দেখো এই গ্লুকোজ 1,6 বিস ফসফেটটা ভেঙে গিয়ে তোমার তৈরি করবে একটি 3 ফসফোগ্লিসারলডিহাইড 3 কার্বন যুক্ত, আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটল ফসফেট। দুটো সেম ফর্মুলা, একটাতে অ্যালডিহাইড গ্রুপ থাকবে আর একটাতে কি গ্রুপ থাকবে, কিটোন গ্রুপ থাকবে এবং এরা একে অপরের সাথে আইসোমারেজ এনজাইমের সহায়তা একে অপরে কনভার্ট হতে পারে। এখান থেকে আমরা 3 ফসফোগ্লিসারলডিহাইড নিয়েছি, ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহায়তায় এখান এই এনএডিপি প্লাস অজৈব ফসফেট, এখান থেকে একটা অজৈব ফসফেট এখানে যুক্ত হবে একের কার্বনে, এটার একে যুক্ত হয়ে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে। তারপরে এখান থেকে 1 নং কার্বন থেকে ফসফেট বাদ যাবে, যে সেটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে এবং 3 থেকে 2 ফসফেটটা চলে এসে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে এবং 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা ইনোলেজ এনজাইমের সহায়তায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে, এক্ষেত্রে পানি বেরিয়ে যাবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা অজৈব ফসফেটটাকে ছেড়ে দিবে, সেই অজৈব ফসফেটটা এটার সাথে যুক্ত হয়ে এটিপিটা কনভার্ট হবে এটিপিতে এবং এই প্রক্রিয়াতে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। পাইরুভিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C3H4O3। তোমরা যারা পারবা শুধুমাত্র তারাই পড়বা, অন্যথায় পড়তে গিয়ে বেকায়দায় পড়ে যাবে না। এবার আমরা দেখো ঘ নাম্বার, উদ্দীপকের প্রক্রিয়াটির মধ্যে কোনটি মানব জীবনে অধিকতর গুরুত্বপূর্ণ, সালোক সংশ্লেষণ নাকি শ্বসন, সেই কথাটা একটু লিখতে হবে। এখানে আমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব দিব। সালোক সংশ্লেষণের কথা তো আমরা পড়েছি প্রথম, এই প্রশ্নটা কিন্তু প্রথম চ্যাপ্টারে পড়েছি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে সালোক সংশ্লেষণ যদি না হতো তাহলে কিন্তু খাদ্য তৈরি হতো না এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেটার উপর পুরো জীবজগৎ নির্ভরশীল এবং ওই খাদ্যটা ভেঙে কিন্তু শক্তি উৎপাদন করে উদ্ভিদ নিজেও বড় হয় এবং যে খাবারটা জমা রাখে সেটা সমস্ত উদ্ভিদকুল জমা রাখে এবং সেটা প্রাণীকুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাণীকুল সেটার উপরে নির্ভর করে থাকে এবং সালোক সংশ্লেষণে উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়, মানে ব্যালেন্স করতে হেল্প করে এবং শ্বসনের ফলে কিন্তু সবাত শ্বসনে কিন্তু সেই অক্সিজেনটা গ্রহণ করা হয় এবং সবাত শ্বসনে সেই অক্সিজেনের মাধ্যমে খাদ্যকে ভেঙে শক্তি উৎপাদন করে আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া হয়, উদ্ভিদ সেটা গ্রহণ করে। মানে উদ্ভিদের পরিবেশের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স রাখতে কিন্তু এটা দারুণভাবে সাহায্য করে এবং অবাধ শ্বসন, এটা ছাড়া কিন্তু আমরা কোনো শিল্প আমরা কল্পনা করতে পারবো না। রুটি শিল্প, পাউরুটি, নান রুটি, হ্যাঁ, তারপর বিভিন্ন চকলেট, তারপরে তোমার মিষ্টান্ন জাতীয় খাবার, অ্যালকোহল, এগুলো কল্পনা করতে পারবো না। তাহলে কিন্তু আমাদের সবাধ শ্বসনটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবাধ শ্বসনটা গুরুত্বপূর্ণ এবং এগুলোর ফলে শক্তি উৎপাদন হচ্ছে। বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য তৈরি হওয়া, মানে সালোক সংশ্লেষণ। খাদ্যই যদি তৈরি না হতো তাহলে সেটা ভাঙবে কিভাবে? তাহলে তাহলে দুইটা প্রক্রিয়ার মধ্যে আমরা কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলবো মানব জীবনে? সালোক সংশ্লেষণ। তাহলে আমাদের কিন্তু অলরেডি 6 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে গেছে। 6 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা আর একটু যে জিনিসটা হাইলাইট করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস পানি ব্যাখ্যা করো। এই একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা একটু ছোট্ট করে তোমরা পড়তে পারো, তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে আর কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে এখন আমরা 11 নাম্বার জীব প্রযুক্তি, এই চ্যাপ্টার থেকে কি কি আসছে আমরা একটু খেয়াল করি। প্রথমে বলা হয়েছে ওয়াই এক্সপ্যান্ড অনুচরা, তার মানে এটা হচ্ছে টিস্যু কালচার সম্পৃক্ত এবং জিন ডিএনএ ট্রান্সজেনিক উদ্ভিদ, তার মানে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাথে সম্পৃক্ত। এখানে দেখো উদ্দীপক ওয়াই এর ধাপসমূহ ধারাবাহিকভাবে লিখো, মানে টিস্যু কালচারের ধাপসমূহ লিখতে বলেছে। আর উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করো, মানে টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্যে তুলনা করতে হবে এবং তোমার কোনটির মাধ্যমে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা সম্ভব ব্যাখ্যা করো। এবং এইটা হবে, সেটার অ্যান্সার হবে এইটা। দুইটা ব্যাখ্যা করার পরে তোমরা কি দিবা? জেড দিবা। এইটা দুইটা তুলনামূলক আলোচনা। এবং মজার বিষয় হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা এত সুন্দর করে দিয়ে দিয়েছি এই চ্যাপ্টারে। তুমি যদি পড়ো, কোনো দিন যদি তুমি না পড়ে থাকো, তাহলে তুমি এই ভিডিওটা দেখলে আমি তোমাকে কনফার্ম 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ভিডিওটা দেখলে তোমার টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির পুরো ধাপ, হ্যাঁ, সব কিছু তোমার মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ হয়ে যাবে। তাই আমি আজকে এইটুকুর ওপরে ক্লাস নিচ্ছি না, আমি আমার প্লে লিস্টে এই ভিডিওটা অ্যাড করে দেব। তোমরা কাইন্ডলি আগের অংশটা দেখার পর এটা প্লে লিস্ট থেকে দেখে নিবা। খুবই সুন্দর চমৎকার ভাবে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমরা দুইটা
এখানে আমরা যে উদ্দীপকটা দেখছি, উদ্দীপকের প্রযুক্তির চিত্র বর্ণনা করো। উদ্দীপকের প্রযুক্তির মানে এটাও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কথা বলা হচ্ছে। এটা খুবই সুন্দর করে বারবার বলছে, দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখবে। উদ্দীপকের প্রযুক্তিটির বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে ব্যাখ্যা করো। এই 4 নাম্বার যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রযুক্তিটির বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি। তেমন কোনো স্বাস্থ্য নিরাপত্তা আসলে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে এই যে ট্রান্সজেনিক যে উদ্ভিদগুলো তৈরি করা হয় এবং এখানে যে প্রোটিনগুলো থাকে, এটা সামান্য অ্যালার্জি সৃষ্টি করতে পারে বা বিভিন্ন কারণে ছোট বাচ্চাদের বিভিন্ন হরমোনাল লেভেলকে ইনব্যালেন্স করে দিতে পারে। এটাও হালকা পাতলা এই তথ্যটাও উঠে এসেছে, তবে এটা কিন্তু অনেক বেশি ডিপ সেন্সে না। এবং এই প্রযুক্তিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ব্যবহার করা হয়, হ্যাঁ, যা মানুষ পরবর্তীতে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং ওই খাবারগুলো গ্রহণ করার ফলে মানুষের মধ্যে ওই জিনগুলো চলে যায় এবং এর ফলে মানুষ কিছুটা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এটা একটু জাস্ট ছোট্ট করে পড়ে নিবা। তারপরে আমাদের যে প্রশ্নটা বলা হয়েছে, একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করে ফসল উদ্ভিদের উন্নত জাত সৃষ্টি করা যায়, আবার নিয়ন্ত্রিত পরিবেশে গাছের টিস্যু থেকেও রোগমুক্ত জাত তৈরি করা যায়। উদ্দীপকের প্রথম প্রক্রিয়াটি সংক্ষিপ্ত বর্ণনা করো। মানে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত জিন, মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তুমি কিভাবে একটা গাছ তৈরি করবে, কাঙ্ক্ষিত জিন দিয়ে উন্নত জাত সৃষ্টি করবে। বারবার বলছে, এটা আমার ভিডিও দেওয়া আছে, খুব ভালো করে দেখে নিবা। উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটি কৃষি উন্নয়নে কি ভূমিকা রাখে, তোমার মতামত কি? মানে টিস্যু কালচারের কি ধরনের ভূমিকা রাখে, টিস্যু কালচার কি ধরনের ভূমিকা রাখে কৃষি ক্ষেত্রে, সুন্দর করে বইয়ে দেওয়া আছে। এটা একটু ভালো করে পড়ে নিবা, তাহলে আশা করছি এই চ্যাপ্টারটা কমপ্লিট। তাহলে মোটামুটি ওভারঅল আমাদের এই প্রশ্নগুলোই ছিল, এই অংশগুলোই ছিল। এই টিস্যু কালচার থেকে ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলা হয়, বা টিস্যু কালচারের বিভিন্ন ধাপ, সুবিধা অসুবিধা, রিকম্বিনেন্ট টেকনোলজির বিভিন্ন ধাপ এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, কৃষি ক্ষেত্রে ব্যবহার, এগুলো পড়লেই তুমি কমপ্লিট কমন পেয়ে যাবা। এটা বই থেকে ছোট্ট করে পয়েন্ট করে পড়ে ফেলতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো করে দেখো এবং আমি আমার প্লেলিস্টে সমস্ত বোটানির ওপর ভিডিওগুলো দিয়ে রেখেছি, একটার পর একটা দেখতেই থাকবে ইনশাল্লাহ। নেক্সট আমাদের দেখা হবে 1 এবং 2 নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে, অবশ্যই ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করো এবং চ্যানেলটি নতুন যদি হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।